নমস্কার, নিউজ রুম থেকে কলকাতা নিয়ে আমি অতনু থাকছি আপনার সঙ্গে এবং আপনাদের প্রথমে দেখিয়ে রাখতে চাইবো কলকাতায় আজ কি কি থাকছে। দেওয়াল তোড় দো, 27 ডিসেম্বর প্রাথমিকে ইন্টারভিউ, নিরুদ্দেশ শুভেন্দু তৃণমূলের পোস্টার, বঙ্গ বিজেপির বৈঠক বিড়ম্বনা, করোনা সতর্কতা। আরো একবার আদালতের ভৎসনার মুখে এসএসসি স্কুল সার্ভিস কমিশন। কেন না, যে বিকৃত ওএমআর শিট, সেই ওএমআর শিট প্রকাশ করতে বলেছিল, নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, কিন্তু সে ওএমআর শিট প্রকাশ করা হয়েছে এমনভাবে যাতে তা শুধুমাত্র যারা পরীক্ষা দিয়েছেন তারাই দেখতে পাবেন। কেন বিকৃত ওএমআর শিট যা প্রকাশ করার কথা ওয়েবসাইটে তা সবাই দেখতে পাবেন না, প্রশ্ন তুলল হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে ফের বিড়ম্বনায় স্কুল সার্ভিস কমিশন। এবার বিকৃত ওএমআর শিট প্রকাশ নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্ষোভের মুখে এসএসসি। বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, নবম দশমের শিক্ষক নিয়োগে বিকৃত ওএমআর শিট সর্বসমক্ষে আনতে হবে। বিকৃত 952টি ওএমআর শিট শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্য প্রকাশ করা হলো কেন? সকলে দেখুন বিকৃত ওই ওএমআর শিট, দেওয়াল তোড় দো। 14 ডিসেম্বর বিচারপতি গঙ্গোপাধ্যায় এসএসসিকে নির্দেশ দেন নবম দশমের চাকরি প্রার্থীদের বিকৃত উত্তরপত্র প্রকাশ করতে। সেই মতো বুধবার ওই বিকৃত ওএমআর শিট প্রকাশ করে কমিশন, কিন্তু শুধুমাত্র পরীক্ষার্থীদের দেখার জন্য। বিষয়টি আদালতের নজরে আনেন আইনজীবী ফিরদৌস শামীম। এরপরই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আদালতের এসএসসি সচিবের যুক্তি, পদ্ধতিগত সমস্যার জন্য ওই ওএমআর শিট সবার জন্য প্রকাশ করা যায়নি, শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্য প্রকাশ করা গিয়েছে। এরপরই বিকৃত ওএমআর শিট সবার জন্য প্রকাশ্যে আনার নির্দেশ দেন বিচারপতি। একই সঙ্গে তার মন্তব্য, কিভাবে এই বিকৃত ওএমআর শিট প্রকাশ করা হচ্ছে তার উপরেও নজর রাখবে আদালত। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি। নিউজ 18 বাংলা। 2012, 2014, 2017 প্রায় 40,000 টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে তৎপরতা। এবার 27 ডিসেম্বর এই ইন্টারভিউ। প্রাথমিকে শিক্ষক নিয়োগে নানা দুর্নীতির অভিযোগ জল গড়িয়েছে আদালতে, চলছে তদন্ত। এরই মধ্যে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। গত 12 ডিসেম্বর প্রাথমিকে টেট নিয়েছে পর্ষদ। এবার 2012, 14 এবং 17 সালের টেট উত্তীর্ণদের ইন্টারভিউ। 11,000 শূন্য পদের জন্য আবেদন করেছেন 40,000-এর বেশি। 27 ডিসেম্বর প্রথম পর্যায়ের ইন্টারভিউ নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 27 তারিখ ইন্টারভিউ নেওয়া হবে 200-র বেশি আবেদনকারীর। এতদিন প্রাথমিকে ইন্টারভিউ নেওয়া হতো জেলায় জেলায় পর্ষদের অফিসে। ইন্টারভিউ নিয়ে নানা অভিযোগও উঠেছে, তা রুখতেই এবার সেই নিয়মে বদল আনা হয়েছে। ইন্টারভিউ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে এবার কলকাতায় পর্ষদ অফিসেই হবে ইন্টারভিউ। বিজ্ঞপ্তি দিয়ে পর্ষদ জানিয়েছে, শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন পর্বও ধরা থাকবে ক্যামেরায়। এর জন্য ইন্টারভিউ পর্বে কিছুটা বেশি সময় লাগবে বলে মনে করছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকরা। সূত্রের খবর, জানুয়ারি মাস থেকে দফায় দফায় ইন্টারভিউ নেবে পর্ষদ। মোট 11,000-এরও বেশি শূন্য পদ রয়েছে। তার মধ্যে এই ইন্টারভিউ প্রক্রিয়াকে এখন পরিচালনা করাই কার্যত চ্যালেঞ্জ প্রাথমিক শিক্ষা পর্ষদে। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সঙ্গে সোমনাথ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। এবার কেন্দ্রীয় টেট উত্তীর্ণদের সুযোগ দিতে হবে রাজ্যের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানবো এই বিষয়ে আরো আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। দেখো, আবারও সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার একটি নির্দেশে এই প্রথম রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাচ্ছেন কেন্দ্রীয় টেট উত্তীর্ণরা। সি টেট বলা হয়। এই টেট যারা পাশ করেছেন অর্থাৎ উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু 2022-এর নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন। তবে নিয়োগ প্রক্রিয়া তারা অংশ নিতে পারলেও তারা চাকরির সুপারিশ পাবেন কিনা সেই চূড়ান্ত ছাড়পত্রটা কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় দেবেন পরবর্তী শুনানির পরে। তবে এক্ষেত্রে তোমায় জানিয়ে রাখি, আমাদের রাজ্যে শিক্ষার অধিকার আইন বলবৎ হওয়ার পর 3টে টেট হয়, 2014, 2017 এবং সর্বশেষ কিছুদিন আগে 2022। এই টেট উত্তীর্ণরাই প্রাথমিক শিক্ষক হতে পারতেন আমাদের রাজ্যে, কিন্তু আজকে একটা নতুন দরজা খুলে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যেখানে সেন্ট্রাল টেট উত্তীর্ণরাও এই নিয়োগ প্রক্রিয়ায় আসতে পারেন। যদিও মামলা বিচারাধীন রয়েছে, চূড়ান্ত ছাড়পত্র সুপারিশ হবে কি হবে না সেটা
তিনি ঠিক করবেন পরবর্তী মামলা শুনানি বা বিচারের পর। ধন্যবাদ। দাদা ভালো মানুষ, দাদার জন্য কষ্ট হচ্ছে, দাদা কষ্টে আছেন, তাই আমরাও ভালো নেই, বলছেন পার্থ চট্টোপাধ্যায়ের সহবন্দীরা। পার্থ চট্টোপাধ্যায়কে যখন আজ প্রেসিডেন্সি জেল থেকে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয়, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আদালত চত্বরে পার্থ রয়ে সওয়াল করেন সহবন্দীরা। প্রিজন ভ্যান থেকে নামতে নামতে তারা বলেন পার্থ ভালো মানুষ, তাড়াতাড়ি জামিন পাবেন। কষ্টের মধ্যে রয়েছে, ভালো আছে, খুব কষ্টের মধ্যে রয়েছে পার্থবাবু, দেখা হবে আমাদের সাথে জেলে। কষ্টের মধ্যে আছে, বেল পেয়ে যাবে, খুব তাড়াতাড়ি বেল পেয়ে যাবে। ভালো লোক, কি পার্থবাবু কি বলছিলেন? ভালো আছে, কষ্টের মধ্যে রয়েছে, ভালো আছে, খুব কষ্টের মধ্যে রয়েছে পার্থবাবু, দেখা হবে আমাদের সাথে জেলে। কষ্টের মধ্যে আছে, বেল পেয়ে যাবে, খুব তাড়াতাড়ি বেল পেয়ে যাবে। ভালো লোক, কি পার্থবাবু কি বলছিলেন? ভালো আছে। পরে অবশ্য পার্থ জামিনের আবেদন খারিজ হয়ে যায় আজ আদালতে, আলিপুর আদালতে। প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ রাজ্যের প্রাক্তন 7 শিক্ষাকর্তার জেল হেফাজত বাড়ল আরও 14 দিনের। কোচবিহার থেকে হাওড়া পোস্টার পড়েছে, যে পোস্টারে লেখা শুভেন্দু নিরুদ্দেশ। পোস্টার তৃণমূলের। বিজেপি পাল্টা বলছে শুভেন্দু আতঙ্কে ভুগছে তৃণমূল, তাই এহেন পোস্টার। তৃণমূলের আইটি সেলের পোস্টারের উপরে লেখা নিরুদ্দেশ সংবাদ, তার নিচে এক ব্যক্তির বর্ণনা, তারও নিচে ঠিকানা। পোস্টারের একটি বড় অংশ জুড়ে সেই ব্যক্তির অসুখের বিবরণ, পাশে বিরাট একটি কার্টুন। পোস্টারে কোথাও কারো নাম নেই, কিন্তু ছত্রে ছত্রে বুঝিয়ে দেওয়া হয়েছে এই পোস্টারে নিশানা করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। উত্তরবঙ্গের কোচবিহার থেকে দক্ষিণের হাওড়া, সর্বত্রই তৃণমূলের এই পোস্টার। আইটি সেলের তরফ থেকে এই পোস্টারগুলি লাগানো হয়েছে কথা ঠিক, তবে বিজেপি নেতারা এত বিচলিত হচ্ছেন কেন? ওখানে তো কোনো নেতার নাম উল্লেখ করা নেই, কোনো ব্যক্তির নাম উল্লেখ করা নেই, ব্যঙ্গচিত্র রয়েছে এবং সেই ব্যক্তির কিছু গুণাবলী উল্লেখ করা আছে, তার কিছু পলিটিক্যাল ডিজিজ, তার কিছু রাজনৈতিক রোগের কথা উল্লেখ করা আছে। যারা ওর জন্য মারা গেল তাদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে না, পালিয়ে বেড়াচ্ছে, এটা অমানবিক আচরণ। তুমি কলকাতা ঘুরে বেড়াতে পারছো, তুমি অমিত শাহের জুতো বালিশ করতে পারছো, তুমি দিল্লি যেতে পারছো, তুমি কাঁথিতে ফ্লপ সভা করতে পারছো, কিন্তু তুমি আসানসোলে তোমার জন্য যে পরিবারগুলো বিপর্যস্ত, তুমি তাদের কাছে গিয়ে একবার ক্ষমা চাইবে না? ফেরার কয়েদি হয় না, ও হচ্ছে ফেরার কয়েদি। 20,000 টাকা বেতন পায় ভাইপোর কর্মচারী ভাটাংশু বলিও। ও তো নিজের পোস্টবুক থেকে ফেসবুক বা টুইট হবে, আমি জানি না কোনটা। ভাটাংশু নিজেই তো প্রকাশ করেছে ও 20,000 টাকা বেতন পায়, ক্যামাক স্ট্রিটের কর্মচারী। এগুলো হচ্ছে 1956 যন্ত্রণা তো আছে, অবক্ত ব্যথা। তৃণমূলের কোনো বক্তব্য, তৃণমূলের কোনো কার্টুন, তৃণমূলের পোস্ট করা কোনো ফটো আজকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আর গ্রহণযোগ্য নয়। মানুষ গত 11 বছর ধরে তৃণমূল গৃহীত ছিল, তৃণমূল পরীক্ষিত হয়েছে, এখন তৃণমূল প্রত্যাখ্যানের পথে। তৃণমূলের পোস্টারে এভাবেই হাওয়া গরম। নিউজ 18 বাংলা। ওবিসি বঞ্চনা নিয়ে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং যারা যারা এখনো পর্যন্ত সুযোগ পাচ্ছেন না, যারা যারা বঞ্চনার শিকার বলে অভিযোগ উঠছে, তাদের নবান্ন অভিযানের আহ্বান জানালেন তাদের নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা। নতুন বছর শুরু হবে, নামতে হবে রাস্তায়। কেন বঞ্চিত ওবিসিরা জেলা শাসক দপ্তর অভিযান করবে না? কেন জেলা শাসক দপ্তর অভিযান শেষ করার পরে বঞ্চিত ওবিসিরা নবান্ন অভিযানে নামবে না? বিধানসভা চলাকালীন কেন তারা রানী রাসমণি রোডে লক্ষ ওবিসির জমায়েত কেন করবে না? যাতে বাইরেও আওয়াজ ওঠে, ভেতরে বিরোধী দলনেতার নেতৃত্বেও আওয়াজ ওঠে।
এর আগে নবান্নে অমিত শাহ বৈঠক করে গিয়েছেন, আর এবার মোদি মমতার সাক্ষাৎ বছরের শেষেই। এতে বঙ্গ বিজেপি কি কিছুটা হলেও অস্বস্তিতে? না, প্রকাশ্যে তা মানতে নারাজ বঙ্গ বিজেপি। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অমিত শাহের 10 মিনিটের একান্ত বৈঠক। অনেকের মতে যে বৈঠক অস্বস্তিতে ফেলেছে বঙ্গ বিজেপিকে। এরপর কয়েকদিন যেতে না যেতেই ফের বৈঠক অস্বস্তির মুখে বাংলার পদ্ম ব্রিগেড। এবার একেবারে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বাংলার মুখ্যমন্ত্রীর। 30শে ডিসেম্বর কলকাতায় আসছেন নরেন্দ্র মোদী। জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক সহ একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 30th তো প্রাইম মিনিস্টার আসছে, প্রোগ্রাম কি আপনারা গার্ডেন রিচে করছেন জাহাজে? ম্যাডাম, ইট মে বি জায়গা এখনো ঠিক হয়নি। ম্যাডাম, ইট মে বি at Netaji Subhash, the naval base. Yes, I know that. They informed me. That's why I'm asking them. Because they invited me, so the minister also rang up me. I am also coming. একটি সংক্ষিপ্ত সাক্ষাৎ, আরেকটি হতে চলা সাক্ষাৎ। এই দুই সাক্ষাৎ বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়ালো বলেই মনে করছেন অনেকে। বিশেষ করে এমন সময়ে যখন অনেকের মতে গত কয়েক মাসে মোদী সরকার এমন অনেক সিদ্ধান্ত নিয়েছে যা বারবারই বিড়ম্বনায় ফেলেছে বিজেপির বঙ্গ ব্রিগেডকে। তাদের আপত্তি উড়িয়ে পঞ্চায়েত ভোটের আগে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিয়ে দিয়েছে কেন্দ্র। জিএসটি 3 মাসের বকেয়া মেটানো হয়েছে। মমতার দুয়ারে সরকার প্রকল্পকে পুরস্কার দিয়েছে মোদী সরকার। এই পরিস্থিতিতে 30শে ডিসেম্বর মুখোমুখি মোদী মমতা। এটা নিয়ে আপনাদের মাথা ব্যথা থাকতে পারে, আপনারা অন্য কারণ খুঁজতে পারেন। বিজেপির এতটুকুও মাথা ব্যথা এটা নেই। নিউজ 18 বাংলা। 30শে ডিসেম্বর রাজ্যে আসছেন মোদী। তার আগে কলকাতা বারাণসী এক্সপ্রেসওয়ে নিয়ে তৎপরতা তুঙ্গে নবান্ন। কলকাতা থেকে কাশী এবার সহজেই সড়ক পথে, আরো তাড়াতাড়ি। সৌজন্যে কলকাতা বারাণসী এক্সপ্রেসওয়ে। এই রাস্তা তৈরি নিয়ে জোর তৎপরতা নবান্নে। আগামী 30শে ডিসেম্বর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেবেন। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও থাকার কথা। তার আগেই বৃহস্পতিবার সকালে নবান্নে বৈঠক। সূত্রের খবর, কলকাতা বারাণসী এক্সপ্রেসওয়ে পুরুলিয়া দিয়ে বঙ্গে ঢুকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ঘাটাল, গড়বেতা দিয়ে বোম্বে রোডে উলুবেরিয়া, বাগনান হয়ে আসবে কলকাতার দিকে। কলকাতার সঙ্গে এক্সপ্রেসওয়েটিকে যুক্ত করতে হুগলি নদীর একটি সেতু তৈরির পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে হুগলি নদী পেরিয়ে এক্সপ্রেসওয়েটি যুক্ত হবে 117 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ ডায়মন্ড হারবার রোডের সঙ্গে। অর্থাৎ প্রস্তাবিত কলকাতা বারাণসী এক্সপ্রেসওয়েটি রাজ্যের 6টি জেলার উপর দিয়ে যাবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, দক্ষিণ 24 পরগনা। এক্সপ্রেসওয়ের জন্য এই 6 জেলায় জমি অধিগ্রহণ করা হবে। এই নিয়ে বৃহস্পতিবার জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সূত্রের খবর, জমি অধিগ্রহণে কোনো সমস্যা রয়েছে কিনা সে বিষয়ে জানতে চান। সূত্রের খবর, দক্ষিণ 24 পরগনা কয়েকটি জায়গায় জমি অধিগ্রহণের সমস্যা হতে পারে বলে জানিয়েছেন সেখানকার জেলা শাসক। কলকাতা বারাণসী এক্সপ্রেসওয়ে তৈরির জন্য জমি অধিগ্রহণ প্রয়োজন। সূত্রের খবর, এর জন্য কয়েক মাস আগে নবান্নকে এই কাজ শুরু করতে বলে সড়ক ও পরিবহন মন্ত্রক। এবার সেই কাজেই জোর। নিউজ 18 বাংলা। গ্রুপ ডিতে ভুয়ো চাকরি 1694। ওএমআরসিতে কারচুপির বাইরেও ভুয়ো সুপারিশ বলে দাবি। 8 জেলায় 1694 ভুয়ো সুপারিশের রিপোর্ট সিবিআই এর। অর্ণব প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অর্ণব, কি খবর রয়েছে আমাদের কাছে? দেখো, যদি আমরা 1 বছর পিছিয়ে যাই, 2021 সালের নভেম্বর মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গ্রুপ ডির যে বেআইনি সুপারিশগুলি ছিল, সেক্ষেত্রে প্রায় 473, পরে সেই সংখ্যাটা কমিশনের রিপোর্ট অর্থাৎ রঞ্জিত কুমার বাগের যে রিপোর্ট, সেই রিপোর্টে 609 গিয়ে দাঁড়ায়। ইতিমধ্যেই তাদের বেতন বন্ধের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আজকে সিবিআই রিপোর্টকে সামনে রেখে স্কুল ধরে কোন স্কুলে 1694 জন ভুয়ো যাদের ওএমআর বিকৃতি করে সুপারিশ হয়েছে, সিবিআই রিপোর্টকে মান্যতা দিয়ে বিচারপতি বিশ্বজিৎ বাসু মধ্যশিক্ষা পর্ষদকে তালিকা পেশ করতে বলেন কোন স্কুলে তারা চাকরি করছেন। সেই তালিকা যখন আসে, একই রকম ভাবে বিচারপতি বিশ্বজিৎ বাসুও এই 1694 জনেরই চাকরি
বাতিলের হুঁশিয়ারি দিলেন। অর্থাৎ 1 বছর আগে বিচারপতি গঙ্গোপাধ্যায় যেমন চাকরি বাতিল করেছিলেন এবং তাদের বেতন বন্ধ করেছিলেন, এবার বিচারপতি বিশ্বজিৎ বাসু 1694 জনের বন্ধের হুঁশিয়ারি দিলেন। যদিও রাজ্যের যুক্তি ছিল যে এই গ্রুপটি কর্মচারীদের যদি রাতারাতি চাকরি চলে যায় সেক্ষেত্রে স্কুলে তালা খোলার লোক থাকবে না, দরজা জানলা বন্ধ করা বা ভেজানোর লোক থাকবে না। এই জায়গা থেকে একটা সুযোগ দেওয়া হয়েছে এবং 24শে জানুয়ারি মামলার শুনানির জন্য আসবে। 8 জেলায় যে 1694 ভুয়ো সুপারিশ হয়েছে সেই জেলার স্কুল পরিদর্শকদের মাধ্যমে স্কুলগুলিতে এই ভুয়ো সুপারিশ প্রাপকদের অবগত করা হাইকোর্টের নির্দেশ। এই কাজটি করার জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতি বাসু এবং এসএসসিকে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তিতে যেমনটা বিচারপতি গঙ্গোপাধ্যায় করেছিলেন সেই একই রকম ভাবে হেঁটে তিনিও বললেন এসএসসি এক্ষেত্রে 1694 এই যে বেআইনি সুপারিশ এগুলি বিজ্ঞপ্তিকে জানানোর জন্য পদক্ষেপ করুক। 24শে জানুয়ারি পরবর্তী শুনানি। ধন্যবাদ। SRMB रियल एड स्टील है स्मूथ और फ्लेक्सिबल जो बनाए ग्रिल्स को खूबसूरत और लोगों को दीवाना। क्या मास्टर स्ट्रोक है मैडम। मेरा नहीं, SRMB रियल एड स्टील का। খবর এখন নিবেদন করছে এলিফ্যান্ট TMT 600 SD এখন আরো এক্সট্রা মজবুত। খবর এখন নিবেদন করলো এলিফ্যান্ট TMT 600 SD এখন আরো এক্সট্রা মজবুত। জনতার দরবার, আপনার দরবার। শুধু রাজনীতিকরা বলবেন কেন, আপনিও বলুন, আপনিও মন্তব্য করুন, প্রশ্ন রাখুন। শুভেন্দু অধিকারী নিখোঁজ, তৃণমূলের শুভেন্দু নিখোঁজ পোস্টার। শাহের পরে এক মঞ্চে মোদি মমতা, বৈঠক বিড়ম্বনায় বিজেপি। আজকের তর্ক বিতর্ক নিয়ে আমি অয়ন। দেখুন জনতার দরবার, রাত 8টায়। জনতার দরবার কো পাওয়ার্ড বাই বিঙ্গো টেড়ে মেড়ে। ফের করোনা সতর্কতা কেন্দ্রের এবং সংসদে আজ দুই কক্ষেই কোভিড বিবৃতি দিয়ে রাজ্যগুলিকে ফের করোনা বিধি নিয়ে সচেতন করার কর্মসূচি শুরুর আবেদন জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের যথাযথ ব্যবহার, সামাজিক দূরত্ব বিধি পালন, কোভিড টিকাকরণে মানুষকে সচেতন করানোর আবেদন কেন্দ্রীয় মন্ত্রী। आने वाले त्योहार और नए साल को ध्यान में रखते हुए राज्यों को सतर्क रहकर लोगों का मास्क पहनना, हैंड सैनिटाइजर करना, रिस्पायरेटरी हाइजीन का ख्याल रखना और सामाजिक दूरी बनाए रखने की जागरूकता लानी चाहिए। राज्यों को कोविड वैक्सीन की प्रिकॉशन डोज बढ़ाने पर और लोगों को प्रिकॉशन डोज की अहमियत के प्रति जागरूकता लाने के लिए भी कदम उठाना चाहिए। अंतर्राष्ट्रीय हवाई अड्डे पर विदेश से आने वाले हवाई यात्रियों के 2% कोविड RT-PCR रैंडम सैंपलिंग भी आज शुरू कर दी गई है। আর সংসদে আজ ফির একবার মাস্ক ফিরে এলো, অর্থাৎ দেখা গেল সাংসদরা আজ দুই কক্ষে তাদের দেখা গেল তারা মাস্ক পরে অধিবেশনে এসেছেন। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী এবং উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন তাদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ করোনা নিয়ে একটি বৈঠক করেন, যেখানে অন্য দেশের কি পরিস্থিতি, আমাদের দেশের কি পরিস্থিতি এবং অন্য দেশের করোনা পরিস্থিতির অবনতি নিয়ে পর্যালোচনার পাশাপাশি নতুনভাবে করোনা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
রাজ্যে করোনা পরিস্থিতি নেই, তবে সেরকম পরিস্থিতি হলে তার কড়া মোকাবিলা করা হবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিডের মধ্যেও গঙ্গাসাগর মেলা কিন্তু হয়েছিল সিস্টেম মেনে। कोविड হলেও গঙ্গাসাগরের মেলা হবে এবং সিস্টেম মেনেই হবে। इंटरनेशनल फ्लाइट्स अभी भी आ रही है चाइना से। सिविल एविएशन मिनिस्ट्री को रिक्वेस्ट करेंगे कि जो इंटरनेशनल फ्लाइट्स है उसे रेगुलेट किया जाए। That I do not know. For external affairs we never comment. এখন তো যেহেতু করোনা এখানে হচ্ছে না, লোকে ফ্রিলি ঘুরছে, যদি আসে আমরা নিশ্চয়ই বলবো মাস্ক পরুন বা প্রিকশন নিন। আগে থেকে আসবে আমি এটা ধরে নিতে চাই না। আমরা মনিটরিং করছি, পরিস্থিতির দিকে নজর রাখছি, সেরকম হলে আমরা সময় মতো ব্যবস্থা নেব।